নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এই বাংলায় সর্বাধিক প্রচারিত ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। দেখুন, আমি প্রথমেই আপনাদের একটা বিষয় জানাই, যেহেতু আজকের বিষয়টা একটু ভিন্ন, তার কারণ আমি গত কয়েকটি এপিসোড ধরেই পর্যালোচনা করছি এই দেশ, এই সময় মূলত সারা দেশে কি ঘটছে, যেগুলো আমরা সমান্তরাল মিডিয়াতে অধিকাংশ সময় দেখতে পাচ্ছি না, বা দেখলেও সেটা ট্যাম্পার্ড হয়ে আমাদের কাছে এসে ধরা দিচ্ছে সেইটা। আর আমাদের রাজ্যে কি ঘটছে, যার একটা তুলনামূলক পরিসংখ্যানের ভিত্তিতে আমরা আসন্ন যে বিধানসভা নির্বাচন রাজ্যে আসছে, তাহলে আমাদের মত প্রকাশের স্বাধীনতার প্রেক্ষিতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু আজকের বিষয়টা কিঞ্চিত ভিন্ন। আজকের আমাদের এই ইউটিউব চ্যানেলের কর্ণধার যিনি আছেন, তার নির্দেশে একটা একটু অন্যতর অনুষ্ঠানে আমি এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে শিল্পায়নের সেকালে কাল, অর্থাৎ 1960, মানে এই 6-এর দশক থেকে, 6-এর দশকের শেষ থেকে, মূলত 67, যখন অজয় মুখার্জি দায়িত্বে আসেন, 67 থেকে আর একদম 2010 বা 2011 আর্লি প্রথম দিকটা অবধি আমাদের এই বাংলায় শিল্পায়নের ধারা, শিল্পায়নের মেজাজ, শিল্পায়নের প্রেক্ষিত কীরকম ছিল। আর 2011-তে পালা বদলের পরে 2025 অবধি, অর্থাৎ অধুনা যে সময় আমি আপনাদের সামনে এই অনুষ্ঠান উপস্থাপনা করতে এসেছি, এখন অবধি শিল্পায়নের প্রেক্ষিত বা শিল্পায়নের পরিস্থিতি আমাদের রাজ্যে কতটা অনুকূল, কতটা প্রতিকূল, তখনও বা কতটা অনুকূল, কতটা প্রতিকূল ছিল, তার একটা তুলনামূলক পরিসংখ্যান আজকের অরূপের অগ্নিশেল অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি একটা বিষয়, আজকের দিনে বর্তমানে যেহেতু চূড়ান্ত রাজনৈতিক বিষয়ই আজকের আলোচনা, তো আমি বামপন্থীদের উদ্দেশ্যে, মূলত যারা বামপন্থী রমণী রয়েছেন, যারা রেড ভলান্টিয়ার্স করছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি কোভিড কালে, বা যারা বিভিন্ন সময় বিরুদ্ধ রাজনৈতিক দলের যিনি মুখপাত্র আছেন তাকে বাপ তুলিয়ে গালাগালি দিচ্ছেন, এই জাতীয় যারা সমস্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে যে সমস্ত মহিলারা রয়েছেন, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি অ্যান্ড অল যা আছেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিই, যেটা হয়তো সমান্তরাল মিডিয়ায় ক্ষেত্র বিশেষে অনেক সময় আসছে না। একটা সাধারণ স্তরের নেতাই হবেন হয়তো, বা কমরেড, তিনি কেরলের সৈয়দ আলী মজিদ। সৈয়দ আলী মজিদের ছবি আমি চ্যানেলকে অনুরোধ করব আপনাদের সামনে দেখাতে। তো তিনি কিছুদিন আগে একজন সিপিএম নেতা, তিনি যদিও সিপিএম বলেছে যে ওনাকে আমরা বহিষ্কার করেছি, সাধারণত যে কোনো রাজনৈতিক দল সেটাই বলে থাকে কোনো একটা গোলমাল হওয়ার পর, যাই হোক। তো তিনি বলেছেন যে মহিলাদের শুধু শয্যাসঙ্গিনী হিসেবেই ব্যবহার করা যায় বা ব্যবহার করা উচিত, এটা উনি বলেছেন। তো এইটা আমি আপনাদের সামনে রাখলাম। আপনারাও তো রাজনীতি করছেন এবং রাজনীতির ময়দানে চায়ের পেয়ালায় তুফান তুলবেন বলে অনেক বাজে কথাও বলছেন, তো আপনারা একটু সাবধান থাকবেন, তখন আপনার দলের লোকেদের মানসিকতা তো এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলো। কিন্তু আজকের বিষয় ভিন্ন। আগে একটু মেশ, অর্থাৎ কিছুদিন আগেই, এই 4-5 দিন আগে, বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসি বাংলার বুকে এসছিলেন। তো বাংলার বুকে আসবার পরে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা অনভিপ্রেত এবং নিন্দনীয় একটি ঘটনা ঘটে। বহু মানুষ তাদের দীর্ঘদিন তৈরি করা সঞ্চয়, সেই সঞ্চয় ভেঙে বেশ ভালো অর্থের পরিমাণে টিকিট কেটে, ভালো অর্থের বিনিময়ে টিকিট কেটে, যদিও এটা একটা ব্যক্তিগত উদ্যোগ ছিল, সামওয়ান মিস্টার শতদ্রু দত্ত বলে কেউ একজন করেছিলেন, এর সঙ্গে সরকারি কোনো স্তরে কোনো সংযোগ বা যোগাযোগ ছিল বলে আমার অন্তত জানা নেই, এবং আমার মনে হচ্ছে আমি সঠিকই বলছি, এটা ব্যক্তিগত মালিকানায় উনি এনেছিলেন। উনি আগেও বিভিন্ন এই জাতীয় বিদেশি
স্টলওয়ার্ট প্লেয়ারদের এই বাংলার বুকে বা এই ভারতবর্ষে এনেছেন। তো তো সেখানে আমরা দেখি যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একদল উন্মত্ত যুবক যারা বিভিন্ন ক্ষেত্রেই এখন হিংসার উদ্রেক ঘটাচ্ছে, সেই উন্মত্ত যুবক একটি বিশেষ রাজনৈতিক দলের পতাকা নিয়ে স্টেডিয়ামের মধ্যে চেয়ার ভাঙা, জলের বোতল ছোড়া থেকে ছোটাছুটি, সে একটা যাচ্ছে তাই অবস্থা। তো এইটা নিয়ে আমার অন্তত আমি আই মে বি লিটল বিট কন্ট্রোভার্সিয়াল, কিন্তু এইটা নিয়ে আমার এই চ্যানেলে বসে আমাদের রাজ্য সরকারের যে মাননীয় ক্রীড়ামন্ত্রী আছেন তাকে ডিফেন্ড করা আমার কাজ নয়, আমি সেটা করতে এখানে বসিও নি। কিন্তু সকলেই একটা দেখে দিচ্ছেন যে হয়তো উনি ছবি তুলতে জড়িয়ে ধরেছেন বা করেছেন, হোয়াট এভার মে বি দ্য কেস। কিন্তু আমার যে এখানে দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, আমরা ভয়ঙ্কর একটা ভিড় এবং ঘিরে থাকা দেখেছি পার্টিকুলার দ্যাট পয়েন্ট অফ টাইমে, যে সময়তে মেসি প্রদক্ষিণ করছিলেন মাঠটা। এই ঘিরে থাকাটা দেখেছি বিভিন্ন চিত্র সাংবাদিকদের, এবং তাদের লিওনেল মেসির সঙ্গে ছবি তোলবার বা সেলফি তোলবার একটা হিড়িক, যেটা লজ্জাস্কর এবং নিন্দনীয় মনে হয়েছে। তাদের নিয়ে আলোচনাটা কে করবে, কারা করবে, কবে করবে, কখন করবে, এইটা আমার একটা প্রশ্ন আমার মাননীয় শ্রোতাবৃন্দের কাছে রইল। আর একটা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন সমাজ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় যেটা ঘুরছে, যে একদা বামপন্থী সময় ক্রীড়ামন্ত্রী ছিলেন প্রয়াত সুভাষ চক্রবর্তী মহাশয়, তো উনি থাকলে নাকি এই জিনিসটা হতো না, এরকম একটা আবহ বা এরকম একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। ওই জীবাশ্ম যারা আছেন, ফসিল হয়ে গিয়েছেন, তাদের ওখান থেকে মাঝে মধ্যেই সুভাষ চক্রবর্তীর ছবি দিয়ে বিভিন্ন পোস্ট আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি বা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, আশা করি সহমত হবেন। তো সেইটা নিয়ে বলি যে হ্যাঁ, সত্যি সুভাষ চক্রবর্তীর মতো এত বড় একজন দক্ষ সংগঠক এবং এত সুন্দর একজন ক্রীড়াপ্রেমিক ক্রীড়ামন্ত্রী আমরা অতীতে কোনোদিন পাইনি, এখনো নেই, ভবিষ্যতেও কোনোদিন পাবো বলে মনে হয় না। তার কারণ বড় খোকা, হাতকাটা দিলীপ, আমি চ্যানেলকে আবার অনুরোধ করব সেই ছবিটা দেখাতে। বড় খোকা, হাতকাটা দিলীপ, পিনাকি, এরকম বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব যারা আছেন, সো কল্ড অ্যান্টি সোশ্যালস, তারা মাননীয় সুভাষ চক্রবর্তীর বদান্যতায় ওইখানকার যে যুব আবাস স্টেডিয়ামের মধ্যে, সেইখানে তারা বসত বাড়ি বানিয়েছিলেন, তারা থাকতেন, ধরাও পড়েছিল। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রচুর অস্ত্র শস্ত্র সেখান থেকে সিজ করে এবং ওদেরকে ধরেও। তো ন্যাচারালি এই জাতীয় যে প্রতিভা, এই প্রতিভা সুভাষ চক্রবর্তীর মতো এটা বর্তমানে কোনো রাজনৈতিক দলের কারুর আছে বলে আমি বোধ করি না। যাই হোক, এটাও আজকের বিষয় না। আজকের বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন। এটা খুব শুনতাম একটা সময়, জানেন, এটা আমাদের যখন যৌবন, আমাদের যখন মধ্য যৌবন বা আমাদের যখন বিগত যৌবন যখন চলে যাচ্ছেন বামপন্থীরা, সেই সময় দীর্ঘদিন ধরে আমরা একটা কথা শুনেছি, শিল্পায়ন। শিল্পায়ন হবে, শিল্পায়ন হবে, শিল্পায়ন হবে, শিল্প আসবে, শিল্প আসবে, শিল্প আসবে। জ্যোতিবাবু কেবলই বিদেশ যাচ্ছেন, সপার্ষদ বিভিন্ন লোক তাতে আছেন, আমি এসব বলে আর বিতর্ক বাড়াতে চাইছি না। যাই হোক, জ্যোতিবাবু বিদেশে যাচ্ছেন, আর ফিরে এসেই জ্যোতিবাবু সোমনাথ বাবুকে দিয়ে একটা ঢপের মৌ সই করাতেন, মৌ, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা সেই সময়, আমরা যারা ছাত্র যুবক, তারা সেই সময় সোমনাথ চট্টোপাধ্যায়কে আদর করে মৌ দাদু বলে ডাকতাম, যে উনি খালি মৌ সই করেন, কিন্তু সেগুলো বাস্তবায়িত আর কোনো কালে হয়নি। তো আসুন একটা তথ্যভিত্তিক প্রতিবেদন আপনাদের সামনে রাখি। আজকের প্রতিবেদনটা শুরুই করি একজন প্রখ্যাত ইকোনমিস্টের উদ্ধৃতি দিয়ে, দীপঙ্কর দাশগুপ্ত, যিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যুক্ত ছিলেন দীর্ঘদিন। তিনি এক জায়গায় লিখছেন, দেয়ার ওয়ার টু কাইন্ড অফ কমিউনিজম, ওয়ান ওয়াজ ডিক্টেটোরিয়াল লাইক রাশিয়া অ্যান্ড চায়না, ওয়ার economic development was possible, but in India, in a democracy, what left had to win elections every 5 years,
They first worked on rural Bengal by implementing land reforms and the Panchayati Raj, and then decided to go with the popular pro-labor sentiment that reaped dividends for many years. অর্থাৎ মোদ্দা কথায় সস্তা জনপ্রিয়তা আর ভ্রান্ত নীতির ফল আমরা ভুগেছি বছরের পর বছর। ভূমি সংস্কার কি হয়েছে? ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামে দলতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে, কায়েমি স্বার্থের বাড়বাড়ন্ত হয়েছে, লাঙল যার জমি তার, এই স্লোগান উঠেছে। আমরা সব কৃষক নেতার নাম শুনতাম সেই সময়, হরে কৃষ্ণ কোঙার, তারপরে ছিলেন বিনয় কোঙার, ভয়ঙ্কর অসভ্য লোক ছিলেন। যাই হোক, তো কায়েমি স্বার্থের বাড়বাড়ন্ত হলো। সূত্র অনুসারে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে, 56,000 কলকারখানা বন্ধ হয়েছে ওই অভিশপ্ত 34 বছরে। কিন্তু কেন? ওয়াই? এই কারখানাগুলো পশ্চিমবঙ্গে তো ব্যবসা করত, তারা বন্ধ করে কেউ ঝাঁপ ফেলে দিল, কেউ ভিন রাজ্যে চলে গেল। কেন? আসবো সেই পর্যালোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকবেন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা আজকের অরূপের অগ্নিশিলে দেখছেন শিল্পায়নের শেখালেখা। এই যে 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেল, কেন? এমনিতেই বন্ধ হয়ে গেল না। আমরা দীর্ঘদিন, আপনাদের স্মরণে থাকবে, আমরা দীর্ঘদিন ধরে কয়েকটা কথা বারবার শুনেছি। শ্রেণী শত্রু, পুঁজিবাদ, ক্যাপিটালিস্ট, সমাজতান্ত্রিক বিপ্লব, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। ইতিহাসের পোস্টমর্টেমে কি উঠে আসছে আজ? জঙ্গি ট্রেড ইউনিয়নবাদ, দল করো কাজবাদ। সিআইটিইউ হাওড়ায় শালকিয়া অঞ্চলে একজন মানুষ থাকতেন, চিত্তব্রত মজুমদার, সিআইটিইউর রাজ্য সম্পাদক ছিলেন। উনি রাজ্যের আপামর শ্রমিককে এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন, অফিস যাও, অফিসে গিয়ে সিপিএমের ঝান্ডা বা লাল ঝান্ডাটা তুলে দাও, কাজ করতে হবে না, লাল ঝান্ডাটা পটপট করে উঠলেই মাইনে পাবে। এইভাবে মালিকের পেছনে লেগে একটা অসহনীয় অবস্থা তৈরি করেছেন দীর্ঘদিন ধরে এই চিত্তব্রত মজুমদার বাবু। এবং আমি একটা ব্যক্তিগত স্তরে আপনাদের জানাই, কোনো অসুবিধা নেই এটা জানাতে, যেহেতু আমি সংবাদটা জানি। কেউ যদি চ্যালেঞ্জ করেন, আমি যথাযোগ্য প্রমাণ দিতে রাজি আছি যে চিত্তব্রত মজুমদারের একজন কন্যা আছেন, বর্ষনা মজুমদার, তিনি সেক্টর 5-এ চাকরি করেন। অথচ সীতারাম ইয়েচুরি যখন এখানে কম্পিউটারের বিরোধিতা করতে কলকাতার রাস্তায় হেঁটেছে, সব থেকে আগে সীতারাম ইয়েচুরির সঙ্গে হেঁটেছিলেন চিত্তব্রত মজুমদার। এই যে ভাবের ঘরে চুরি বামপন্থীদের, অর্থাৎ আমার বাড়ির লোকটা, আমার বাড়ির ছেলেটা, আমার বাড়ির মেয়েটা, সে ইংলিশ মিডিয়ামে পড়বে, প্রাথমিক ইংরাজি আমরা শিখতে পারবো না। সে সেক্টর 5-এ চাকরি করতে যাবে, আমাকে রাস্তায় বামপন্থী মিছিলের পেছনে হাঁটতে হবে, কম্পিউটার হাঁটাও, দেশ বাঁচাও। এই ভাবের ঘরের চুরির জন্যই তো আজকে শূন্য। যাই হোক, কাজ না করে মাইনে নাও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। এর সাথে ছিল বিদ্যুতের ঘাটতি, অর্থনৈতিক স্থবিরতা। কারা চলে গেল ঝাঁপ ফেলে? একটু আসুন। ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্পে যেসব, দ্য মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশন MAMC, মেটাল বক্স, বেনি ইঞ্জিনিয়ারিং, ভারত ব্রেকস অ্যান্ড ভালভস, ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইন্দো জাপান স্টিলস লিমিটেড, স্মল টুলস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, কত বলবো, আরও বলছি, আরও আছে, ঢাকেশ্বরী কটন মিল, মোহিনী মিল,
বাসন্তী কটন মিল, বঙ্গোদয় কটন মিল, ডানবার কটন মিল, আর কত বলবো, আরও আছে, বেঙ্গল ল্যাম্প ফ্যাক্টরি। একটা কীরকম গন্ধ পাচ্ছেন না? জ্যোতিবাবু জ্যোতিবাবু, চন্দনবাবু চন্দনবাবু, যতীন চক্রবর্তী যতীন চক্রবর্তী। আমার যারা এখানে বয়োজ্যেষ্ঠ শ্রোতা আছেন তারা এই গন্ধটা পাচ্ছেন। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাম্প ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল। সুলেখা ওয়ার্কস, উষা ফ্যাক্টরি, ডানলপ টায়ার ফ্যাক্টরি সাহাগঞ্জে, কাকিরানা পেপার মিল, ন্যাশনাল ট্যানারি, কোলে বিস্কুট, ইস্টার্ন পেপার মিল, আসানসোল গ্লাস ফ্যাক্টরি, কত বলব, থাক। নেতিবাচক আলোচনায় কাজ নেই আর। আসুন একটু ইতিবাচক আলোচনায় আসি। অর্থাৎ ইতিবাচক আলোচনা কেন বলছি? 2011-র পর আমরা রাজ্যে যে পালাবদল দেখেছি, তারপরে আমাদের রাজ্যে শিল্পের কি অবস্থা হয়েছে দিনে 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 দিনে। আসলে কি জানেন, একটা মিথ, একটা মিথ্যার মিথ, একটা প্রচার। ওই গোয়েবলসের নীতি বলে না, আমিও কিঞ্চিত সন্দিগ্ধ হয়ে পড়েছিলাম, সত্যি কি গেল, সবই কি গেল, সত্যি কি কোনো শিল্পায়ন হলো না আমাদের রাজ্যে? আসুন কি এলো আর কি হয়েছে এই রাজ্যে শিল্পের ক্ষেত্রে বিশেষত, তার একটা তথ্যভিত্তিক পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছে। লাইসেন্সড কোম্পানি বা নিবন্ধিত সংস্থার বৃদ্ধি ঘটেছে 82.5%। 2011-তে এই সরকার ক্ষমতায় এসে বিভিন্ন ক্ষেত্রের জন্য শিল্প পার্ক বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করেছে, যেখানে সরকার জমি দিয়েছে। বিভিন্ন বাণিজ্যিক সংস্থা, তাদেরকে সরকার জমি দিয়েছে। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা পশ্চিম বর্ধমানে। যে কোম্পানিগুলো আছে কারা? ইমামি সিমেন্ট, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, HPCL, H&R জনসন। এরপরে আর একটাই আসি, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা খড়গপুরে। যে কোম্পানিগুলো এতে রয়েছে তারা হচ্ছে টাটা হিতাচি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড, এটা হলো 2 নম্বর। 3 নম্বরে আসি রঘুনাথপুর স্টিল অ্যান্ড অ্যালায়েড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা পুরুলিয়ায়। শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সুরি সিমেন্ট মূলত এই জায়গায় ব্যবসা করছে, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে। হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক পূর্ব মেদিনীপুরে। মিৎসুবিশি কেমিক্যালস লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হলদিয়া পেট্রোকেমিক্যালস, মূলত এই জায়গায় ব্যবসা করছে। এরপরে আসি বাঁকুড়াতে বরজোড়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক। কোন কোম্পানিগুলো আছে? মূলত ইস্পাত, প্লাস্টিক, সংবাদপত্র উৎপাদন। সূর্য অ্যালয় ইন্ডাস্ট্রিজ, নীলকমল প্লাস্টিক্স প্রমুখ এইখানে রয়েছে। এরপর আছে বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব, IT সেক্টর। 2018-তে TCS, রিলায়েন্স জিও, কগনিজেন্ট, টেক মাহিন্দ্রা, উইপ্রো, এরকম প্রচুর কোম্পানি এসছে। বস্ত্র এবং পোশাক শিল্পের প্রচারের জন্য বজবজ গার্মেন্ট পার্ক হয়েছে, পরিধান গার্মেন্ট পার্ক হয়েছে, পশ্চিমবঙ্গ হোসিয়ারি পার্ক হয়েছে। এছাড়াও হাওড়ার অঙ্কুরহাটিতে একটা রত্ন এবং জুয়েলারি পার্ক, গহনা প্রস্তুতকারক একটি পার্কও হয়েছে। 2011 থেকে 2016 সালের প্রথম দিক পর্যন্ত 30,000-এরও বেশি ছোট বড় নতুন ইউনিট স্থাপিত হয়েছে, যার ফলে 2 লক্ষ কর্মসংস্থান হয়েছে আমাদের রাজ্যে। এই সম্প্রতি 2025-এ সরকার নতুন ইস্পাত ইউনিট স্থাপনের জন্য 10টা কোম্পানিকে 2,500 একর জমি বরাদ্দ করেছেন, যার ফলে 25,000 কোটি টাকার বিনিয়োগ আর 70,000 কর্মসংস্থান হবে, এইরূপ একটা ধারণা প্রতীত হচ্ছে আমাদের মধ্যে এবং আশা করা যাচ্ছে। তৈরি হচ্ছে অমৃতসর কলকাতা নতুন শিল্প করিডর। এতাবৎকাল যা বিনিয়োগ হয়েছে আমি অ্যাট এ গ্ল্যান্স আপনাদের সামনে সেইটা তুলে ধরছি। বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাঁকুড়ায় 173 একর জমিতে 12টা নতুন শিল্পে প্রায় 280 কোটি 69 লক্ষ টাকা বিনিয়োগ, 1,709 জনের কর্মসংস্থান।
বীরভূমে বোলপুর শিল্পনিকেতন 55 একর জমিতে দুটো নতুন শিল্পে 20 কোটির বিনিয়োগ, 1600 লোকের সেখানে কর্মসংস্থান হয়েছে। এরপর আসুন দক্ষিণ উত্তরবঙ্গে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্কে 131 একর জমিতে ছোট ছোট 99টা সংস্থায় 9 কোটি 64 লক্ষর বিনিয়োগ, 1424 জনের সেখানে কর্মসংস্থান হয়েছে। জলপাইগুড়িতে ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে 106 একর জমিতে 49টা নতুন শিল্পে 171 কোটি 29 লক্ষ টাকার বিনিয়োগ, 1058 জনের কর্মসংস্থান হয়েছে। দক্ষিণ 24 পরগনায় ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে 380 একর জমিতে 47টা নতুন শিল্পে 252 কোটি 90 লক্ষ টাকার বিনিয়োগ, 28,130 জনের সেখানে কর্মসংস্থান হয়েছে। হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে 120 একর জমিতে 4টে নতুন শিল্পে 542 কোটি 34 লক্ষ টাকার বিনিয়োগ, 2406 জনের কর্মসংস্থান হয়েছে। নদিয়ায় কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্কে 324 একর জমিতে 78টা ছোট বড় শিল্পে 807 কোটি 63 লক্ষ টাকার বিনিয়োগ, 3821 জনের সেখানে কর্মসংস্থান হয়েছে। খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 257 একর জমিতে 27টা নতুন শিল্প 557 কোটি 19 লক্ষ টাকার বিনিয়োগ, 2429 জনের কর্মসংস্থান হয়েছে। মালদা ইন্ডাস্ট্রিয়াল পার্কে 252 একর জমিতে 81টা নতুন শিল্পে 405 কোটি 81 লক্ষ টাকার বিনিয়োগ, 1219 জনের কর্মসংস্থান হয়েছে। জলপাইগুড়িতে রানীনগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 152 একর জমিতে 32টা শিল্পে 443 কোটি 74 লক্ষ টাকার বিনিয়োগ, 2076 জনের সেখানে কর্মসংস্থান হয়েছে। হাওড়ার উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল পার্কে 160 একর জমিতে 73টা শিল্পে 419 কোটি 1 লক্ষ টাকার বিনিয়োগ, 2013 জনের সেখানে কর্মসংস্থান হয়েছে। শিল্প নেই, শিল্প হলো না, শিল্প হলো না, সব গেল সব গেল সব গেল চেঁচিয়ে মরছেন যে বিরোধীরা। শিল্প হয়নি পশ্চিমবঙ্গে। আরও একটা বিষয় এখানে লক্ষণীয়, যেটা আমি ভাবছিলাম আজকে অনুষ্ঠানে বসবার আগে, এই সরকার জমি দিয়েছে কম বেশি 2110 একর, দিতে প্রতিশ্রুতিবদ্ধ আরও 1782 একর, বিনিয়োগ হয়েছে 3,91,024 কোটি টাকা। ছোট মাঝারি বড় ইউনিট এসেছে 504, আর কর্মসংস্থান হয়েছে 47,885 জনের অ্যাজ অফ নাও। একটাও সিঙ্গুর বা নন্দীগ্রাম হয়েছে? কোনো অশান্তি হয়েছে? হয়নি তো, আমরা তো শুনিনি। কারণ বর্তমান সরকারের সেই উন্নাসিকতা, সেই ঔদ্ধত্য, সেই আস্ফালনটাই নেই। আমরা 235, ওরা 30, কে আটকাবে? মনে আছে? সাদা পাঞ্জাবি, কালো বোতাম, ভয়ঙ্কর সৎ মানুষ মহাকরণের রোটান্ডায় দাঁড়িয়ে আমরা 235, ওরা 35, কে আটকাবে? হয় না, হয় না কমরেড। আটকাবে তো মানুষ, আটকাবে তো জনতা জনার্দন। সেই যে আটকে দিয়েছে 2011-তে, আর তো শিকল খুলতে পারছেন না। কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন কমরেড? কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। ওই ভিত্তিতেই কুঠারাঘাত করলেন আপনাদের হারমাদরা। জমির মালিকানায় প্রতিষ্ঠা করলেন দলীয় কায়েমি স্বার্থ আর শিল্প। সে তো রয়েই গেল ভবিষ্যতের গহ্বরে, সে তো আর ফিরে এলো না, সে তো হলুদ পাখি হয়ে গেল, আর ফিরল না কোনোদিন। শিল্পও ফিরল না, আপনারাও আর ফিরে এলেন না। কিন্তু এই যে অপপ্রচার সংগঠিত করছেন বারে 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 বারে, শিল্প আসেনি, শিল্প আসেনি, শিল্প আসেনি, সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে এখন ধর্মীয় সন্ত্রাস এবং একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবার এই কিছুদিন আগেই দেখলাম ব্রিগেডে একটা অনুষ্ঠান হয়েছে, সমস্ত ভুলভাল পাঠ করছে। আমি চ্যানেলকে বলবো সেই ছবিটি দেখাতে অনুরোধ করব। একটি নিরীহ মানুষ যে দীর্ঘদিন
আরামবাগে বাড়ি, রিয়াজুল বলে, যে দীর্ঘদিন ধরে কলকাতার রাস্তায় রাস্তায় তার ব্যাগে মানে তার কৌটে প্যাটিস আর বুকে সততা ভরে নিয়ে প্যাটিস বিক্রি করত। বেধড়ক প্রহার, বেধড়ক মার। ভদ্রলোক ভয়ে তার গ্রামের বাড়িতে ফিরে গেলেন। এইটা আমার পশ্চিমবঙ্গ নয়, এইটা আমার পশ্চিমবঙ্গ নয়। সংসদে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কোনো সাংসদ মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বলবেন? অ্যাটেনশন শুভেন্দু অধিকারী, প্রতিবাদ করুন, মানুষ ক্ষমা করবে না আপনাকে। ওইটা আমার সংসদ নয়। ওই সংসদে ইন্দ্রজিৎ গুপ্ত যেতেন, ওই সংসদে গীতা মুখার্জি যেতেন, ওই সংসদে প্রিয়রঞ্জন দাসমুন্সি যেতেন, ওই সংসদে প্রণব মুখার্জি যেতেন। আপনি সব জানেন, দীর্ঘদিনের পাপী আপনি। ক্ষমা চান জনগণের কাছে। মাতঙ্গিনী হাজরা পিছাবনি থেকে চাউলখোলা হেঁটে গিয়েছিল 21 কিলোমিটার। ব্রিটিশ পুলিশের গুলিতেও পতাকাটা উড্ডীন ছিল। সেই মাটিতে জন্মগ্রহণ করেছেন, আপনার লজ্জা করে না? ক্ষমা চান আপনি লোকের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা চান যে ওনাকে মুসলিম বলে বিজেপি সাংসদ ভুল করেছেন। নচেত ভোটের ময়দানে পা পিছলে যাবে। আজকে এই অবধি অরূপের অগ্নিশেল। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, নমস্কার।